ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী ফোনালাপ, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস ভারতের প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশে বসবাসরত হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক এক্সপোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান মোদী। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারত। ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিতভাবে খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ করে ভারতীয় সাংবাদিকদের এ বিষয়ে তৃণমূল থেকে সংবাদ সংগ্রহে মোদির কাছে আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, তালেবানের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আলোর পথ খুঁজছে আফগানিস্তানের নারীরা। গোপন ক্লাস ও অনলাইন স্কুলের মাধ্যমে চলছে শিক্ষা গ্রহণ। গাজার দক্ষিণাঞ্চল থেকে আবারও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার উপত্যকাটির আল মাওয়াসিতে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। এদিকে গাজার শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য অবিলম্বে 7 দিনের যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে হামাস ও ইসরায়েলের মধ্যকার দূরত্ব ঘোচাতে এমন যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। আগামী সপ্তাহে দোহায় আবারও বসবে বৈঠক। যুদ্ধবিরতি ছাড়া টিকা বিতরণ কোনোভাবেই সম্ভব হবে না। অন্যদিকে আলোর মুখ দেখছে না গাজার যুদ্ধবিরতি চুক্তি। কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে বৃহস্পতিবার এক দফা আলোচনার পর শুক্রবার আবারও আলোচনায় অংশ নেয় ইসরায়েলি প্রতিনিধিরা। এরপর এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার জানায় তারা যুদ্ধবিরতি চুক্তির নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেটি হামাস ও ইসরায়েলের মধ্যকার দূরত্ব ঘোচাবে। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলেও জানায় তারা। অন্তরা সেন, সময় সংবাদ। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র গোপনে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে এরদোয়ান সরকার। সিরিয়ায় বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট ওয়াইপিজি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলায় বৃহস্পতিবার তুরস্ক ইরাক ঐতিহাসিক নিরাপত্তা ও সামরিক চুক্তি হয়েছে। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান যুদ্ধ ঘোষণার পর গেল এক সপ্তাহে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোর ৭৩ সদস্য নিহত হয়েছে। ওয়াইপিজিকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তুরস্ক। এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে আঙ্কারা। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে। তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন সব গোষ্ঠীকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তুরস্কের বিভিন্ন গণমাধ্যম বলছে, গেল এক সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে সিরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোর অনেক সদস্যকে হত্যা করা হয়েছে।
এদিকে সিরিয়ায় আইএসকে মোকাবিলায় তুরস্কের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোকে গোপনে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। গেল বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের এক সাক্ষাৎকারে জানান, সিরিয়ায় বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট ওয়াইপিজির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অনেক অত্যাধুনিক সামরিক প্রযুক্তি জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন গুলের, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। অন্যদিকে সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবিলায় তুরস্ক ইরাক ঐতিহাসিক নিরাপত্তা ও সামরিক চুক্তি হয়েছে। বৃহস্পতিবার আঙ্কারায় দুপক্ষের মধ্যে এই চুক্তি হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক সেনিয়া ক্যারেলিনাকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে রুশ একটি আদালত। একই সঙ্গে $3,400 জরিমানাও করা হয় তাকে। জানা গেছে, ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তার উদ্দেশ্যে কিয়েভপন্থী একটি দাতব্য সংস্থায় অর্থ অনুদান দেয় ক্যারেলিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে মস্কো। এদিকে এই রায়কে নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। রাশিয়ায় জন্ম নেয়া ক্যারেলিনা 2012 সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 2021 সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। গত জানুয়ারিতে রাশিয়ায় পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। প্রথমবারের মতো কামালা হ্যারিসের পাশে থেকে নির্বাচনী প্রচারণায় নামলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কামালা একজন অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন বাইডেন। অপরদিকে মার্কিন ইহুদিদের প্রতি হওয়া নির্যাতনের পেছনে বাইডেন হ্যারিস প্রশাসনকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কামালাকে একজন জঘন্য ভাইস প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে বেশ আনুষ্ঠানিকতার সঙ্গে চলছে নির্বাচনী প্রচারণা। রিপাবলিকান ও ডেমোক্রেটরা নিজ নিজ গুণ গাইতে এবং অপর পক্ষকে পরাস্ত করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচনী দৌড় থেকে বের হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো কামালা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ম্যারিল্যান্ড কমিউনিটি কলেজের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, কামালা একজন অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। একই সাথে বাইডেন কামালা প্রশাসনের পক্ষ থেকে দেশটিতে ঔষধের চড়া মূল্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় বাইডেন বলেন, কোনো রিপাবলিকান এই বিলের পক্ষে ভোট দেয়নি। স্বাস্থ্য খাতে খরচ কমিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, রিপাবলিকানরা ক্ষমতায় আসলে তা ধূলিসাৎ হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। অপরদিকে দেশটিতে চলমান মুদ্রাস্ফীতির জন্য বাইডেন ও কামালাকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় কামালাকে একজন জঘন্য ভাইস প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইহুদিদের উপর হওয়া নির্যাতনের জন্য বাইডেন প্রশাসন দায়ী বলে দাবি করছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। Jewish community is witnessing today is the direct result of weakness, radicalism, and cowardice of the Harris-Biden administration. Kamala Harris restored funding to the Palestinian Authority, as you know. She was the one that led it, and the UN Relief and Works Agency, which both funnel money directly to Hamas. বর্তমান ভাইস প্রেসিডেন্টের সীমান্ত সুরক্ষা নীতি নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তুরস্কের আয়া সোফিয়া মসজিদ ঘিরে ব্যাপক আগ্রহ পর্যটকদের। স্থাপত্য শিল্পের অনন্য এক নিদর্শন দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ, প্রার্থনা করছেন ভিন্ন ধর্মাবলম্বীরাও। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। 37 বয়সী পেতংতার্ন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাসকিন সিনাওয়াত্রার মেয়ে। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে তাকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। থাইল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতংতার্ন। এর আগে তার খালা এই দায়িত্ব পালন করেন। বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার রায় দেন আদালত। এর পরদিনই ফিওথাই পার্টি প্রধানমন্ত্রী পদে পেতংতার্ন সিনাওয়াত্রার নাম ঘোষণা করে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রনিল বিক্রমসিংহেকে অনুমতি দিল দেশটির নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ইসি জানায় আগামী 21 সেপ্টেম্বরের নির্বাচনে প্রার্থিতা করবেন রনিল বিক্রম সিংহে সহ ৩৯ প্রার্থী। 2,20,00,000 মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কায় বর্তমানে মোট ভোটার রয়েছেন 1,70,00,000-এর বেশি। এ বিষয়ে রনিল বলেন, এই মুহূর্তে শ্রীলঙ্কার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে স্থিতিশীল করা। সেই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হলেও শেষ করতে জনসমর্থন প্রয়োজন। আসন্ন নির্বাচনে ভোটাররা রনিলকে সমর্থন করবে বলে আশা তার। এদিকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রনিলের জয়ের সম্ভাবনা দেখছেন জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। শক্তিশালী টাইফুন এমপিলের আঘাতে লন্ডভন্ড জাপানের পূর্বাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা। ব্যাহত ট্রেন চলাচল, বন্ধ রয়েছে বিমান চলাচলও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 90,000 মানুষ। এদিকে এমপিলকে অত্যন্ত শক্তিশালী বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে প্রায় 10,000 বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝোড়ো বাতাসে উঠছে গাছপালা। এ অবস্থায় ছাতা ধরে রাখাও মুশকিল। চলাচলের রাস্তায় জমেছে পানি, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। স্থানীয় সময় শুক্রবার জাপানের পূর্বাঞ্চলীয় কান্টোয় আঘাত হানে শক্তিশালী টাইফুন অ্যাম্পেল। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন হাজারো বাসিন্দা। ব্যাহত হয় ট্রেন চলাচল। ফ্লাইটের শিডিউলে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। চরম ভোগান্তিতে পড়েন প্রায় 1 লাখ যাত্রী। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে হাজার হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে রাজধানী টোকিওর বেশ কিছু অংশসহ চিবা, কানাগাওয়া, ইবারাকি, সাইতামা এবং ফুকুশিমা অঞ্চলে জারি করা হয়েছে 3য় মাত্রার সতর্কতা। বাসিন্দাদের নিরাপত্তায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এদিকে টাইফুন অ্যাম্পেলকে অত্যন্ত শক্তিশালী বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় বিভিন্ন অঞ্চলে ভূমিধসের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় তারা। এমনকি আগামী 24 ঘন্টায় হতে পারে 300 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। মৌসুমী সাথী, সময় সংবাদ। 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে তাইওয়ানের পূর্বাঞ্চল। স্থানীয় সময় শুক্রবার ভূকম্পটি আঘাত হানে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া দফতর জানায় সমতল থেকে 9.7 কিলোমিটার গভীরে এর উৎপত্তি। 2টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হয় তাইওয়ান পৃথিবীর অন্যতম ভূকম্পন প্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে নারী শিক্ষা প্রায় বন্ধ হয়ে যায়। যদিও ব্যক্তিগত উদ্যোগে দেশটিতে নারীদের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ঝুঁকি নিয়ে গোপন ক্লাস ও অনলাইন স্কুলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে নারীরা। 2021 সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। এরপর থেকেই নারীদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। বন্ধ করে দেয়া হয় নারী শিক্ষা কার্যক্রম। অভিযোগ ওঠে নারীদের এক প্রকার বন্দী করে রাখার চেষ্টার। যদিও তালেবানের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আলোর পথ খুঁজছে আফগান নারীরা। গোপন ক্লাস ও অনলাইন স্কুলের মাধ্যমে দেশটির নারীরা শিক্ষা গ্রহণ করছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এসব ক্লাস গোপন স্থানে পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি রেডিও ও টেলিভিশনের মাধ্যমেও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। আফগান উদ্যোক্তা হামিদা আমান প্রতিষ্ঠিত বেগম অর্গানাইজেশন ফর উইমেন এবং বেগম একাডেমি এমনই একটি উদ্যোগ যেখানে রেডিও, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে মেয়েদের শিক্ষা দেয়া হচ্ছে। দেশটিতে শিক্ষার অধিকার পুনরুদ্ধার এবং নারীদের ভবিষ্যৎ গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও স্থানীয় উদ্যোক্তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্যোক্তারা বলছেন, এভাবেই একদিন আফগানিস্তানের নারী শিক্ষা পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং তারা আবার নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। স্বাধীনতা দিবসের পরদিন আবারও সাফল্য অর্জন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পৃথিবী পর্যবেক্ষণের স্যাটেলাইট নিয়ে মহাকাশে উৎক্ষেপণ করল ক্ষুদ্রতম রকেট। শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দেয় ইসরোর স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। মাত্র 13 মিনিটের মাথায় কক্ষপথে পৌঁছে যায় স্যাটেলাইট দুটি। এগুলো কাজ করবে পুরো 1 বছর ধরে। কম খরচে জোড়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ইসরো। এতে ভবিষ্যতে খুব কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের আশা করছে সংস্থাটি।
আন্তর্জাতিক সময় বিশ্বের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ। গির্জা হিসেবে নির্মিত হলেও সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে মসজিদে। নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য 2020 সাল থেকে এই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয় পর্যটক ও দর্শনার্থীদের জন্য। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন শাসনামলে ইস্তাম্বুলে নির্মিত অনবদ্য স্থাপনা আয়া সোফিয়া। সম্রাট প্রথম জাস্টিনিয়ান মূলত গির্জা হিসেবেই নির্মাণ করেন এটি। এরপর মূল নকশা ঠিক রেখে স্থাপনাটিতে নানা পরিবর্তন ও পরিবর্ধন আনেন অন্যান্য বাইজেন্টাইন শাসকরা। রোমান থেকে শুরু করে অটোমানদের হাতে আসার আগ পর্যন্ত চলে নানা পরিবর্তন। তবে 1453 সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ এটিকে মসজিদে রূপ দেন। 1930 সালে আধুনিক তুরস্ক এটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত মসজিদ হিসেবেই ব্যবহৃত হতো আয়া সোফিয়া। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা আয়া সোফিয়া দেখতে প্রতিদিন ঢল নামে পর্যটকদের। 2020 সালে পুনরায় এটিকে মসজিদ হিসেবে খুলে দেওয়ার পর থেকে মুসল্লিরা নামাজের জন্য ও অন্যান্য দর্শনার্থীরা টিকিট কেটে আয়া সোফিয়া দেখার সুযোগ পান। বাইরে থেকেই আঁচ করা যায় কতটা আকর্ষণীয় আয়া সোফিয়ার নির্মাণ শৈলী। সেই সঙ্গে ভেতরকার দৃষ্টিনন্দন নকশা তৈরি করেছে ভিন্ন এক আবহ। আয়া সোফিয়ার আলোকসজ্জায়ও চোখ জোড়াবে যে কারোর। ভিতরে দেখার মতো অনেক সুন্দর জায়গা, এদের পুরানা অনেক স্মৃতি এখানে আছে। পাশে আছে ব্লু মার্কস, তারপরে এর পাশে আছে আন্ডারগ্রাউন্ড সি বিচ দেখার মতো। ইস্তাম্বুলে আয়া সোফিয়ার স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হবেন না এমন পর্যটক পাওয়া যায় না। তবে মুসলিমদের জন্য এটি প্রার্থনার জায়গা হলেও বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। বর্তমানে মসজিদ হিসেবে ব্যবহৃত হলেও অন্য ধর্মের অনুসারীদেরও প্রার্থনারত অবস্থায় দেখা যায় আয়া সোফিয়া। ইস্তাম্বুল আসলেই পর্যটকরা সবার আগে যে স্থাপনাটিতে ঘুরতে আসেন সেটি আয়া সোফিয়া। মসজিদ কিংবা গির্জা এই বিতর্ক বাদ দিলে স্থাপত্য শিল্পে বিশ্বের পর্যটকদের কাছে এক বিস্ময়ের নাম আয়া সোফিয়া। সময়ের ব্যবধানে এর মালিকানা বা হাত বদল হলেও এখনো কমেনি এর জৌলুস। আয়া সোফিয়ার সামনে থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। বেলজিয়ামে তৈরি করা হয়েছে বিশাল এক ফুলের কার্পেট। লাখো ফুলের সমন্বয়ে 70 মিটার দীর্ঘ ও 24 মিটার প্রস্থ কার্পেটটি তৈরি করেছেন অসীন কর্নিল ও তার 100 সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল। রিজম নামের এই আকর্ষণীয় কার্পেটটি বানাতে সময় লেগেছে 6 ঘন্টা। সুন্দরের শিল্পকর্মটি দেখতে ভিড় করেছেন শত শত দর্শনার্থী ও পর্যটক। কারো হাতে সাদা ফুল, কারো হাতে আবার খয়েরি ফুল। বাক্সেও রাখা আছে শত শত ফুল। সকলে ব্যস্ত অনন্য এক সতেজ ফুলের গালিচা তৈরিতে। ফুলগুলোকে সতেজ রাখতে একটু পরপর ছেটানো হচ্ছে পানি। চমৎকার রঙিন এই ফুলের গালিচার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরের ঐতিহ্য। ব্রাসেলসের সিটি হলের সামনে তৈরি করা হচ্ছে শিল্পকর্মটি। শহরের ঠিক মাঝখানে দেখা যাচ্ছে বিশাল আকারের একটি রঙিন কার্পেট। অনেকগুলো মানুষ মিলেমিশে তৈরি করছে ভিন্নধর্মী এই কার্পেটটি। বিশেষ এই কার্পেটটি কোনো সাধারণ শিল্পকর্ম নয়, কারণ রিজম নামের এই আকর্ষণীয় কার্পেটটির পুরোটাই সতেজ ফুলের তৈরি। লাল, গোলাপি, খয়েরি, হলুদ, সাদা নানা রঙের ফুলের কার্পেটটি তৈরি করেছেন অসীন কর্নিল ও তার 100 সদস্যের স্বেচ্ছাসেবক দল। 70 মিটার দীর্ঘ ও 24 মিটার প্রস্থ কার্পেটটি বানাতে সময় লেগেছে প্রায় 6 ঘন্টা। The flower carpet exists in Brussels since the 70s, so it's more than 50 years now that it exists, and what we wanted to do this year is something very special. Just wanted to illustrate the diversity of Brussels, the way of all the Hood are communicating together with their own identity, historical language and difference, and make Brussels a whole big unique city. চমকপ্রদ এই ফুলের গালিচা তৈরিতে সতেজ ডালিয়া ফুলের ব্যবহার করা হয়েছে 80%। সুন্দর এই শিল্পকর্মটি দেখতে এসেছেন শত শত দর্শনার্থী ও পর্যটকরা। টাউন হলের ওপর থেকেও তাকিয়ে দেখছেন অনেকে। ব্রাসেলস শহরের প্রতীক হলো ফুল, তাই এই শহরের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে বিশেষ এই কার্পেটটি বানানোর উদ্যোগ নেওয়া হয়। রিজম নামের ফুলের কার্পেটের প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কোনো মানুষ নয়, বরং নিপুণ দক্ষতায় ছবি আঁকছে শিম্পাঞ্জি। শুধু
আঁকাতেই সীমাবদ্ধ নেই, বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে তার শিল্পকর্ম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চিড়িয়াখানায় এই প্রাণীটিকে নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ জন্মেছে অনেকের মধ্যে। অসাধারণ শৈল্পিক গুণের জন্য সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন শিম্পাঞ্জিটি। রং তুলি দিয়ে আঁচড় কেটে চলেছে ক্যানভাসের গায়ে। শৈল্পিক দক্ষতায় সাধারণ ক্যানভাস পরিণত হয়েছে দারুণ চিত্রকর্মে। তবে কোনো মানুষ নয়, নানা রঙের মিশেলে এসব ছবি এঁকেছে এক শিম্পাঞ্জি। তার নাম লিম্বানি। শুধু তাই নয়, ছবি আঁকার পুরো প্রক্রিয়াটি নিজেই উপভোগ করছে বিশেষ শিম্পাঞ্জিটি। এমন চিত্রকর্ম ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে শিল্পপ্রেমী মানুষের মনে। এই শিম্পাঞ্জিটির জন্ম থেকে বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের জুওলজিক্যাল ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশনে। বিশেষ যত্নে বড় হওয়া লিম্বানি ধীরে ধীরে অর্জন করেছে মানুষের মতো বিশেষ কিছু বৈশিষ্ট্য ও গুণ। 8 বছর বয়সী প্রাণীটি এরই মধ্যে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেও হয়ে উঠেছে জনপ্রিয়। প্রাণীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে তার নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লিম্বানির চিত্রকর্মের প্রতি মানুষের আগ্রহের কারণে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে এসব শিল্পকর্ম। পরিকল্পনা চলছে এসব চিত্রকর্মের যথাযথ সংরক্ষণেরও। কাকুলি আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেক। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী ফোনালাপ, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস ভারতের প্রধানমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।